নমস্কার, গল্পের কোলাহলের ৬০ নম্বর এপিসোডে সকলকে স্বাগত। আজকে তোমাদের জন্য রয়েছে দুটি ছোট ভৌতিক ঘটনা, যেগুলি আমাদের মেলে এসেছে। তোমরাও যদি চাও তোমাদের ঘটনা আমি পাঠ করে শোনাই, তাহলে আমাদের মেল আইডি গল্পের kolahol@gmail.com পাঠিয়ে দিতে পারো নিজের জীবনের অলৌকিক ঘটনা বা কোনো শোনা ঘটনা, যেগুলো তোমরা কারোর মুখে হয়তো শুনেছ। নিচে ডেসক্রিপশনে আমাদের মেল আইডি দেওয়া রয়েছে। ঘটনা সিলেক্ট হলেই আমরা প্রচার করব খুব তাড়াতাড়ি। আজকের ঘটনাগুলি ভালো লাগলে লাইক শেয়ার করে একটু ভালোবাসা দিও, আর নতুন সত্যি ভৌতিক ঘটনা মিস না করতে চাইলে সাবস্ক্রাইব করে নিও আমাদের চ্যানেল গল্পের কোলাহলকে। চলি আজকের প্রথম ঘটনায়, যেটা পাঠিয়েছে আমাদের মেলে সম্রাট হালদার উলুবেড়িয়া থেকে। যেমনভাবে লিখে পাঠিয়েছে সম্রাট, সেরকমটাই আমি পড়ে শোনাচ্ছি। আমি অয়ন আছি তোমাদের সাথে। শুরু করছি আজকের প্রথম ঘটনা। হ্যালো অয়ন, আমি সম্রাট ঘটনা পাঠাচ্ছি উলুবেড়িয়া থেকে। আমার সাথে ঘটনাটি ঘটেছিল ব্যাঙ্গালোরে 2019 সালে, যখন আমি ব্যাঙ্গালোরে থাকতাম কাজের সূত্রে। তখন আমি ব্যাঙ্গালোরে একটি আইটি কোম্পানিতে কাজ করতাম। অফিস থেকে বেশ অনেকটাই দূরে একটি ভাড়া বাড়িতে থাকতাম আমি। বাড়ির ওপর তলায় থাকতাম আমি, আর নিচের তলায় থাকতো বাড়িওয়ালা আর তার স্ত্রী। ওনাদের কোনো ছেলে মেয়ে ছিল না। আমি ওই বাড়িতে প্রথম গিয়ে উঠেছিলাম 2016 সালে। 3 বছরে আমার সাথে ভালোই সম্পর্ক তৈরি হয়ে গেছিল ওনাদের যেহেতু ছেলে মেয়ে কেউই ছিল না, তাই আমাকে প্রচণ্ড ভালোবাসতো, নিজের ছেলের মতোই। প্রায় রোজই তাদের ঘরে খাওয়ার জন্য আমার নিমন্ত্রণ থাকতো। আমিও ওনাদের ডাকতাম আমার ঘরে মাঝে মাঝে। সব কিছু ঠিকই চলছিল। হঠাৎ করেই একটা অঘটন ঘটে যায়। বাড়িওয়ালা আর তার স্ত্রী বাইকে করে কোনো এক রিলেটিভের বাড়ি থেকে ফিরছিল। পথে তাদের সাথে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সেখানেই মৃত্যু হয় ওনাদের। এর বেশ কিছুদিন বাদ থেকে ওই বাড়িতে শুরু হয় কিছু অলৌকিক ঘটনা। 2-3 সপ্তাহ বাদে আমি সেদিন অফিস থেকে ফিরছিলাম সন্ধ্যের দিকে। আমি বাড়ির গেটটা খুলে ভেতরে ঢুকে নিচের তলাটা দেখি একবার। তালা বন্ধ, ফাঁকা। মনে কষ্ট হয় আমার। আমি ওপরে আমার ঘরের দিকে উঠতে যাব, এমন সময় আমার যেন মনে হয় নিচের ওই বন্ধ ঘরের মধ্যে কেউ যেন রয়েছে, আর সে যেই হোক আমাকে যেন নিচের জানলার ভেতর থেকে দেখছে। আমি বুঝতে পারি সেখানে কেউ রয়েছে, তবে ঘরের ভেতরটা অন্ধকার বলে সে কে আমি সেটা বুঝতে পারি না। আমি তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নেমে জানলার কাছে গিয়ে দেখি কেউই নেই। ঘরের ভেতরটা অন্ধকার। আমি ওপরের ঘরে চলে যাই। আবার কিছুদিন বাদে, সেদিন রবিবার ছিল, আমি আমার ঘরেই ছিলাম সেদিন। হঠাৎ শুনতে পাই নিচের ঘরে কিছু ঠোকার আওয়াজ। হাতুড়ি বা কিছু দিয়ে নিচের ঘরের দেওয়ালে কেউ ঠুকছে। আমি ভাবি ওনাদেরই হয়তো কোনো রিলেটিভ নিচের ঘরে এসেছে। তাও আমার মনে সন্দেহ হয়। আমি নিচে গিয়ে দেখি দরজা যেমন তালা বন্ধ অবস্থায় ছিল তেমনই রয়েছে, কিন্তু ভেতর থেকে তখনও ঠোকার আওয়াজটা স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। আমি জানলার কাছে মুখ নিয়ে ভেতরটা দেখার চেষ্টা করি। একটা অদ্ভুত দৃশ্য আমি দেখি। ঘরের ভেতরে কেউ যেন ছুটছে খুব তাড়াতাড়ি, আর সেটা ধোঁয়ার মতো কিছু। তার কোনো শারীরিক গঠন নেই, কোনো আকৃতি নেই,
আমি জানলার কাছ থেকে দূরে সরে যাই। তাড়াতাড়ি ওপরে গিয়ে ঠিক করি ওই বাড়ির কন্ট্রাক্ট শেষ হওয়ার আগেই বাড়িটি ছাড়তে হবে। অশুভ শক্তির ইঙ্গিত আমি পাচ্ছিলাম। এর পরের দিন রাতের বেলায় তখন আমি ঘুমোবো বলে তোড়জোড় করছি। তখন রাত 12টা। হঠাৎ আমার ওপরের ঘরের দরজায় টোকা পড়ে। অত রাতে কারোর আসার কথা তো ছিল না, সেটা ভেবেই আমি একটু সজাগ হয়ে যাই। দরজাটা খুলি না। টোকার শব্দটা আস্তে আস্তে আঁচড়ের শব্দতে পরিণত হয়, ঠিক যেন আমার ঘরে কেউ ঢুকতে চাইছে। আমি জোর গলায় জিজ্ঞাসা করি অনেকবার যে কে বাইরে। কোনো উত্তর আসে না। 10-15 মিনিট বাদে ওই আওয়াজটা আপনা থেকেই থেমে যায়। এর কিছুদিন বাদে আমি একটি ভাড়া বাড়ির সন্ধান পেয়েছিলাম। সেখানে শিফট করব বলে সব গোছানো কমপ্লিট হয়ে গেছিল। পরের দিন সকালেই ওই বাড়ি আমি ছেড়ে দিতাম। তবে সেই শেষ রাত্রির আরও যে ভয়ঙ্কর হয়ে উঠবে সেটা আমি ভাবতে পারিনি। সন্ধে নামার পর থেকেই নিচের ঘর থেকে আসতে থাকে নানা রকমের আওয়াজ। কারোর ফিসফিস করে কথা বলার আওয়াজ, আবার কিছু ঠোকার আওয়াজ। কোনো রকমে আমি ছিলাম উপরে। মাঝে মধ্যে আমার রান্নাঘরের কিছু স্টিলের বাসন আপনা থেকেই পড়ে যাচ্ছিল। আমি রান্নাঘরে গিয়ে দেখেছিলাম কেউই নেই। রাত বাড়ল, আমার ঘুম আসছিল না। এপাশ ওপাশ করছিলাম। নিচের ঘর থেকে একটা অদ্ভুত কান্নার আওয়াজ আমার কানে ভেসে আসছিল। সেই কান্নাতে জড়িয়েছিল অনেক কষ্ট, তবে সেই গলা আমার চেনা নয়। আমি বালিশটাকে আঁকড়ে ধরে শুয়েছিলাম। কান্নার আওয়াজ থামতেই শুরু হলো ফিসফিসানির আওয়াজ, তবে সেই আওয়াজটা নিচে থেকে আসছিল না, আসছিল আমার ঘরের ভেতর থেকে। ক্রমশ সেই আওয়াজ এগিয়ে আসছিল আমার দিকে। আমি আঁতকে উঠে ঘরের আলোটা জ্বালিয়ে দিই। কেউ নেই দেখি ঘরে, তবে নিচের ঘর থেকে আসে একটা খ্যাক খ্যাকে হাসির আওয়াজ। ভোরের আলো ফুটতেই আমি বাড়ির বাইরে চলে আসি। তারপর বেলায় আমার সব আসবাবপত্র নিয়ে নতুন ভাড়া বাড়িতে আমি চলে যাই। শেষ যখন ওই বাড়িটি আমি দেখেছিলাম সেটার অবস্থা প্রায় ভগ্নপ্রায়। কেউ থাকতো না আর সেখানে। নেগেটিভ এনার্জি অনেক জায়গাতেই থাকে, ইভেন সব জায়গাতেই থাকে। নেগেটিভ এনার্জির যে ডরম্যান্ট ফর্মটা, ওটা অনেক সময় ট্রিগার হয়ে যায় কোনো খারাপ ইনসিডেন্ট হলে, যেটা ওই বাড়ির ক্ষেত্রে হয়েছিল আমার ধারণা। ওনাদের অপঘাতে মৃত্যুর ফলে ওই বাড়ির নিচের ঘরে এমন কেউ জেগে উঠেছিল যা আমাদের বোঝার বাইরে। খুব ভালো লাগলো সম্রাট তোমার ঘটনাটি পাঠ করে। ধন্যবাদ আমাদের চ্যানেলকে বেছে নেওয়ার জন্য। শ্রোতারা জানাও তোমাদের কেমন লাগলো প্রথম ঘটনাটি। আবারও বলি, তোমরা সবাই পাঠাতে পারো আমাদের গল্পের কোলাহলে ঘটনা খুব সহজেই। নিচে ডেসক্রিপশানে দেওয়া মেল আইডি গল্পের কোলাহল@gmail.com ঘটনা সিলেক্ট হলে খুব তাড়াতাড়ি প্রচার করা হবে। আর গল্পের কোলাহল কোনো ভূত প্রেত নেগেটিভ এনার্জি প্রমোট করে না। আমাদের কাজ হলো শ্রোতাদের এন্টারটেন করা। যেখানে আমাদের মেলে পাঠানো সত্য ঘটনা আমরা পাঠ করে থাকি, যে ঘটনাগুলি তাদের সাথে ঘটেছিল বা তাদের কোনো শোনা ঘটনা, সেগুলোর সত্যতা যাচাই আমাদের টিম বা আমি করি না। তোমরা শ্রোতারা সেটা এন্টারটেনমেন্ট হিসেবেই গ্রহণ করো। চলি আজকের দ্বিতীয় ঘটনায়। যে আমাদের মেলে এই ঘটনাটি পাঠিয়েছে তার নামটি সে গোপন রাখতে বলেছে।
তাই আমাদের আজকের ঘটনাটির জন্য আমি একটি অন্য নাম ব্যবহার করছি। ঘটনাটি যেমনভাবে আমাদের মেলে এসেছে সেরকমটাই আমি পাঠ করে শোনাচ্ছি। নমস্কার অয়ন, আমি রাতুল। পেশায় আমি একজন ডেলিভারি বয়। এই কাজটা আমি বহু বছর ধরেই করছি, কিন্তু এই কাজের সাথেই জড়িয়ে আছে আমার জীবনের এক রাতের ভয়াবহ অভিজ্ঞতা। এখন আমার বাড়ির এলাকাতেই একটি ডেলিভারি অফিসে আমি কাজ পেয়েছি, কিন্তু 4 বছর আগে অবধি আমি এক মফস্বল এলাকায় এই কাজ করতাম। সেখানে রাত 9টা অবধি কাজ করার পর আমার ছুটি হতো। ওখানে খুব কম ছেলেই কাজ করতো প্রথমে, তারপর সময়ের সাথে সাথে অনেক ছেলে সেখানে কাজে ঢোকে। প্রথম দিকে কাজের চাপ ছিল ভালোই। একদিন সারাটা দিন ধরে বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল। আমি সেদিন যাব নাই ভেবেছিলাম, কিন্তু ম্যানেজারের ফোন এলো যে প্রচুর অর্ডার আসছে, আমায় যে করে হোক দুপুরের মধ্যে যেতেই হবে। আর কোনো উপায় না দেখে রেনকোট পরে কোনো রকমে পৌঁছাই স্টোরে। যতজন যা ছেলে ছিল সবাই মিলেই ডেলিভারি দিতে বেরিয়ে পড়েছিলাম। সেদিন অনেকটাই রাত হয়ে গেছিল অন্য দিনের থেকে। তখন ঘড়িতে 10টা বাজে। সবাই আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে বাড়ির দিকে। তখনও হালকা বৃষ্টি পড়ছিল। আমিও বাড়ির জন্য বেরোচ্ছিলাম। ফোনে একটা অর্ডার আসে। জায়গার নামটি আমি গোপন রাখছি। জায়গাটা ছিল অনেকটাই আমাদের স্টোর থেকে দূরে, আর সেই সময় আমি অতটাও ভালো করে চিনতাম না সেই জায়গাটা। তাও কোনো ছেলে ছিল না, আমাকেই যেতে হলো। বৃষ্টির রাত, 10টা বাজে। চারিদিক শুনশান, কোনো রাস্তায় লোক নেই। ফোনের ম্যাপও দেখতে পাচ্ছে না বৃষ্টির জন্য। রাস্তায় যে কটা দোকান ছিল সে সব দোকানের লোকদের জিজ্ঞাসা করতে করতে যতটা পারলাম পৌঁছালাম, কিন্তু এরপর আরও রাস্তার সামনে দেখতে পাচ্ছিলাম। বৃষ্টির গতিও বাড়তে শুরু করেছে। ভাবলাম আর কতটা যেতে হবে সেটা একটা শেডের কাছে দাঁড়িয়ে ফোনটা বার করে দেখে নেব। সামনে শুধুই ফাঁকা অন্ধকার রাস্তা। কিছুটা পথ এগোতেই উল্টো দিক থেকে গাড়ির হেডলাইটের আলো আমার চোখে পড়ে। চোখটা আলোয় সয়ে যাওয়ার পর আমি দেখি আমার মতোই এক ডেলিভারি বয় রেনকোট পরে বাইক নিয়ে ওই ফাঁকা রাস্তায় আমার দিকেই আসছে। আমি ভাবি উনি হয়তো এই রুটে ওনার কোম্পানির জিনিস ডেলিভারি করছে। ওনার হয়তো এই জায়গাটা চেনা হবে। ওনাকেই ওই অ্যাড্রেসটার ব্যাপারে একবার জিজ্ঞাসা করি। তাই আমি হাতটা দেখাই ওনাকে। উনি সামনে এসে দাঁড়ায়। লোকটার সারা শরীর রেনকোটে মোড়া, আর মাথাতে একটি বড় হেলমেট। মুখটাই ঠিকমতো বুঝতে পারি না। ওই বৃষ্টির মধ্যে সময় নষ্ট না করে আমি চটপট লোকটিকে জিজ্ঞাসা করি যে এই জায়গাটা কোথায়। লোকটি ভারী গলায় বলে ওঠে, এই রাস্তায় আপনি কেন এসেছেন? এই রাস্তা মৃত্যুর দিকে নিয়ে যায় মানুষকে। বাঁচতে চাইলে এক্ষুনি ফিরে যান। আমি ভাবলাম লোকটা কি নেশায় আছে? কি সব ভুলভাল কথা বলছে। এরকম বড় ভালো রাস্তা দিয়ে তো মানুষ যাওয়া আসা করে। কি সব মৃত্যুর রাস্তা বলছেন? নিশ্চয়ই ওনার মাথা ঠিক নেই। আর নিজেই এই মাত্র ওই রাস্তা দিয়ে এসে আমাকে বলছে যে রাস্তাটা ভালো নয়। আমি সঙ্গে সঙ্গে বলে উঠি, আরে দাদা, আপনি তো এই মাত্র ওই রাস্তা দিয়ে এলেন, দিব্যি তো বেঁচে আছেন, আমায় খামোখা ভয় দেখাচ্ছেন কেন? লোকটি কিছু না বলে চলে যায়।
পাশ দিয়ে যাওয়ার সময় লোকটি আবারও বলে যায় আমাকে ফিরে যেতে। লোকটার কথা না শুনে আমি নিজের মতো আমার গাড়ি চালিয়ে এগিয়ে যাই রাস্তাটা ধরে। যত যাচ্ছিলাম রাস্তাটা আরো বেশি ফাঁকা ফাঁকা লাগছিল। বৃষ্টির গতিও আরো বাড়ছিল। বৃষ্টির ঝাপটায় চোখ ঝাপসা হয়ে যাচ্ছিল আমার। কোথাও দাঁড়ানোর উপায় ছিল না, কোনো শেড নেই বা ভালো গাছের ছায়াও নেই। তখন প্রায় 11টা বেজে গেছিল, কারণ অনেকক্ষণ ধরেই আমি গাড়িটা চালাচ্ছিলাম, সেটা আমি বুঝতে পারি। কিছুটা রাস্তা গিয়ে দেখি রাস্তাটা দুদিকে ভাগ হয়ে গেছে। এবারে কোন দিকে যাব আমি বুঝতে পারি না। গাড়িটা নিয়ে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে পড়ি। ডান দিকের রাস্তা দিয়ে একটি লোক ছাতা মাথায় হেঁটে আসে আমার দিকে। আমাকে লোকটিকে দাঁড়াতে বলতে হয় না, যেন সে আমায় সাহায্য করার জন্যই আমার দিকেই এগিয়ে আসে। ওই লোকটির মুখ আমি ভালো করে দেখতে পাই না, ছাতা দিয়ে মুখটা ঢাকা প্রায়। আমার সামনে আসে। আমি জানতে চাই আমি কোনো ভুল পথে যাচ্ছি। লোকটি বলে, একদমই নয়, ডান দিকের রাস্তা ধরে চলে গেলে আমি যেখানে যেতে চাই সেখানে পৌঁছে যাব। লোকটির কথা শুনে আমার কেন জানি না একটু ভয় করল। লোকটি যেন মনের কথা পড়তে পারে। হঠাৎ হেসে উঠে বলে, ভয় পাচ্ছেন? চলুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। এই বলে আমার গাড়ির পেছনে মাথায় ছাতা ধরে উঠে বসে। আর কোনো উপায় না দেখে আমি আমার বাইকটা নিয়ে এগোই। কিছু দূর যাওয়ার পর রাস্তা আরো অন্ধকার হয়ে যায়। হেডলাইটের আলোটা রাস্তায় পড়তে হঠাৎ দেখি মাটিতে কাদা নয়, যেন রক্তের মতো লাল কিছু মাটিতে পড়ে রয়েছে। বৃষ্টির জল যেন রক্তে মিশে রাস্তায় জমে রয়েছে। আমি গাড়িটা থামাই। হেডলাইটের আলোতে দেখি সেই লোকটি আমার গাড়ির সামনে দাঁড়িয়ে হাসছে। তার মুখটা অর্ধেক ছাতায় ঢাকা, তবে যতটুকুনি আমার হেডলাইটের আলোয় দেখা যাচ্ছিল সেই ঠোঁটের পাশ থেকে গড়িয়ে পড়ছিল রক্ত, টাটকা রক্ত। আর সেই হাসির মধ্যে লুকিয়েছিল এক পৈশাচিক রূপ। আমি বুঝতে পারি না এই লোকটি তো একটু আগেই আমার পেছনে বসেছিল। লুকিং গ্লাসে আমি দেখি পেছনের সিট খালি। ওই লোকটি হেসে বলে, এখানে যে আসে সে যে আর ফিরে যায় না। আমার সারা শরীর ঠান্ডা হয়ে যাচ্ছিল। একেই বৃষ্টিতে পুরো কাকচান করে গেছি। রেনকোটও এত ঝড় বৃষ্টির হাত থেকে বাঁচাতে পারছে না। আর সামনে আমি ওই ভয়াবহ দৃশ্য দেখছি। এবার আমার ওই প্রথম লোকটির কথা মনে পড়ল। সে তাহলে আমায় সত্যিই বাঁচাতে চেয়েছিল। আমার যে কোনো সময় মৃত্যু ঘটতে পারে সেটা আমি বুঝতে পেরে আর এক মুহূর্ত ওখানে সময় নষ্ট না করে আমি আমার বাইকটা তাড়াতাড়ি ঘোরাই আর ছুটিয়ে দিই ওই উল্টো দিকের রাস্তায় যেখান দিয়ে আমি এসেছিলাম। আমি বুঝতে পারি আমার পেছনে কেউ যেন আমাকে ধাওয়া করে আসছে। লুকিং গ্লাসে আমি দেখি কেউ নেই, তবে আমি বুঝতে পারি আমার বাইকের গতি যেন আপনা থেকেই কমতে থাকছে। আমি তাও আমার যত গায়ের জোর ছিল আমি অ্যাক্সেলারেটরটা ঘুরিয়ে দিই বাইকের। বাইকটি গো গো আওয়াজ করতে করতে এগিয়ে চলে। কিছুটা দূর যাওয়ার পর দূরে একটি দোকান খোলা দেখতে পাই। আমার বাইকের পেছন থেকে সেই টানটাও আস্তে আস্তে কমে যায়। আমি বুঝতে পারি সেই অশুভ শক্তির প্রভাব আমার ওপর থেকে কেটে গেছে। ওই দোকানটার সামনে গিয়ে আমি গাড়িটা থামাই।
আমাকে ওরম দোকানের সামনে দাঁড়িয়ে হাঁপাতে দেখে দোকানের লোকটি বেরিয়ে আসে। উনি জিজ্ঞাসা করে আমি ঠিক আছি কি না, আমি কেন ওই রাস্তায় গেছিলাম, অনেক প্রশ্ন উনি করেন। আমি সব কিছুই ওনাকে খোলাখুলি বলি। সব শুনে দোকানদার বলে ওই রাস্তা দিয়ে রাত হয়ে গেলে কেউ যায় না, কারণ যে যায় সে আর ফেরে না। আমি প্রথমে যাকে দেখেছিলাম সে আমায় বাঁচাতে চেয়েছিল, আর অন্যজন আমাকে মারতে চেয়েছিল। কিছু মাস আগেই একজন ডেলিভারি বয়ের মৃতদেহ নাকি ওই রাস্তা থেকে পাওয়া গেছিল। সেটা শোনার পর কিছুক্ষণ দাঁড়িয়ে আমি ফিরে আসি। ফোনটা বার করে আমি দেখেছিলাম ওই ডেলিভারিটা ক্যান্সেল হয়ে গেছে। আমি সেই অর্ডারের ডিটেলস অনেক খোঁজার চেষ্টা করেছিলাম, সেটার কোনো রেকর্ডই আমি পাইনি। রাতুল, তোমার সাহস প্রচুর। তুমি বলে সেই জায়গা থেকে মন শক্ত করে বেরিয়ে আসতে পেরেছিলে। আমার খুব সম্ভবত ধারণা তুমি যার কবলে পড়েছিলে সেটা কোনো পিশাচ। সত্যিই খুব ভয়ানক অভিজ্ঞতা হয়েছিল তোমার। খুব ভালো লাগলো ঘটনাটি পাঠ করে। অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে ঘটনা পাঠানোর জন্য। শ্রোতা বন্ধুরা, জানাও তোমাদের কেমন লাগলো আজকের দ্বিতীয় ঘটনাটি, আর কোন ঘটনাটি বেশি ভালো লাগলো সেটাও কমেন্টে জানাও। লাইক শেয়ার করে একটু ভালোবাসা দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।